শহরের একজন বড় সাইকিয়াট্রিকের নাতনি নিখোঁজ হয়। পুলিশ যখন বিষয়টি গুরুত্ব সহকারে দেখছিল না, তখন ওই সাইকিয়াট্রিক দাদা নিজেই নাতনিকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর এরপর সে যা আবিষ্কার করে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। একই রাতে শহরে আরও কিছু ঘটনা ঘটে যায়, যেগুলো একটা অন্যটার সাথে ইন্টারকানেক্টেড। এখন প্রশ্ন হচ্ছে, ওই সাইকিয়াট্রিকের নাতনি কোথায় গেল, তার সাথে কি হয়েছে, আর এই ঘটনাগুলোর সাথে তার নিখোঁজ হওয়ার কী কানেকশন রয়েছে, আর ওই সাইকিয়াট্রিক দাদা এই সব কিছুর রহস্য কিভাবে উদ্ঘাটন করবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি সম্প্রতি মুক্তি পাওয়া মিস্ট্রি সাসপেন্সার থ্রিলে ভরপুর একটি মুভি ত্রিভানধারী বারবারিকের কথা। 15 সেপ্টেম্বর রাত, সময় তখন 7:45। মুষলধারে বৃষ্টি পড়ছে। ডক্টর শ্যাম নামে একজন সাইকিয়াট্রিক থানায় এসে জানায় তার নাতনি মিসিং। থানার ইনচার্জ এসআই স্থানীয় মন্ত্রীর নাতনির কুকুরকে খুঁজতে ব্যস্ত, তাই সে শ্যামকে একটু অপেক্ষা করতে বলে। কে শ্যামের নাতনি আর কিভাবে সে মিসিং হলো, চলুন আগে সেটাই দেখে আসি। এখান থেকে সিন চলে যায় গতকাল সন্ধ্যায়। শ্যাম তার নাতনি নিধিকে নিয়ে একটি মাইথোলজিক্যাল শো দেখতে এসেছে। মূলত নিধি যখন অনেক ছোট, তখন একটি দুর্ঘটনায় নিধির বাবা এবং মা মারা যাওয়ার পর থেকে শ্যামই নিধিকে বড় করেছে। নিধির কাছে যেমন তার দাদাই সব কিছু, তেমনি শ্যামের পুরো পৃথিবীটাই নিধি। প্রতিদিনের মতো আজ সকালেও শ্যাম নিধিকে স্কুলে পাঠিয়ে লেকচার দিতে একটি প্রোগ্রামে গিয়েছিল। আর সেখান থেকে ফিরে দেখে নিধি এখন পর্যন্ত বাড়িতে ফিরেনি। এই জন্য শ্যাম প্রথমে নিধির টিউশন টিচারকে কল করে, কিন্তু টিচার জানায় নিধি তো আজ টিউশনে আসেনি। শ্যাম স্কুলের বাস ড্রাইভারকে কল করে। বাস ড্রাইভার মানিকাম জানায়, আমি তো নিধিকে বাড়িতে ড্রপ করে দিয়ে এসেছি। এরপর শ্যাম নিধির বান্ধবী পিঙ্কিকে কল করে। পিঙ্কিও জানায় ও তো আমার এখানে আসেনি। এইবার শ্যাম একটু চিন্তায় পড়ে যায়, নিধি তাহলে কোথায় গেল। কোথাও নিধিকে খুঁজে না পেয়ে অবশেষে শ্যাম মিসিং কমপ্লেন করতে থানায় এসেছে। সময় এখন 8টা। ক্রাইম সিনে ডেড বডি দেখে চন্দ্র নামে একজন পুলিশ কনস্টেবল অজ্ঞান হয়ে যাওয়ায় অন্য পুলিশ সদস্যরা তাকে থানায় নিয়ে এসেছে। আর এটা থেকে এসআই চন্দ্রকে ইচ্ছামতো বকছিল। তার কথা, তোমার মতো একজন ভীতু লোক পুলিশে কীভাবে ভর্তি হয়, তোমার তো ন্যূনতম যোগ্যতাটাই নেই। এরপর এসআই শ্যামের সাথে কথা বললে শ্যাম নিধির বিষয়টি জানায়। এসআই বলে, দেখুন স্যার, এখনকার বাচ্চারা কখন কোথায় যায়, কার সাথে মেশে কি করে, তার তো কোনো ঠিক নেই। তারপর আমি আপনার নাতনিকে খুঁজতে আমার বেস্ট একজন লোককে দিচ্ছি। এসআই তখন চন্দ্রকে ডেকে নিধিকে খুঁজতে বলে। এদিকে শ্যামও বুঝতে পারছে এসআই কোনো গুরুত্ব দিচ্ছে না, কারণ দিলে তো সে চন্দ্রকে রাখত না। তাই শ্যাম রাগ করে বের হয়ে যাচ্ছিল। তবে চন্দ্র শ্যামকে বোঝানোর চেষ্টা করে, আপনি আমার উপর ভরসা করুন, আমি আপনার নাতনিকে খুঁজে বের করব। শ্যাম তখন নিধির ফটো দেখিয়ে চন্দ্রকে বলে, আমার নাতনি ডিজিটাল ওয়াচ ব্যবহার করে, এটা ট্রেস করতে পারবেন? চন্দ্র সাথে সাথে তাদের টেকনিশিয়ান রোহানের কাছে যায়। ওই ওয়াচটি যেহেতু শ্যামের ফোনে কানেক্ট করা ছিল, রোহান ট্রেস করে জানায় এটা কোটির একটি লোকেশন দেখাচ্ছে। সাথে সাথে শ্যাম আর চন্দ্র সেই লোকেশনে গিয়ে একজন অটো চালকের কাছে নিধির ওই ওয়াচটি পায়। অটো চালক জানায় সে এই ওয়াচটি কুড়িয়ে পেয়েছে। নিধির সম্পর্কে সে কিছুই জানে না। অটো চালক শ্যামদেরকে সেই লোকেশনেও নিয়ে যায়, কিন্তু সেখানেও নিধির কোনো চিহ্ন নেই। তবে একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, তাই শ্যাম চন্দ্রকে ওই ক্যামেরার ফুটেজ কালেক্ট করতে বলে। অন্যদিকে আমাদের দেব আর রাম নামে দুজনকে দেখানো হয়। তারা ছোটবেলার বন্ধু। দেব মূলত রামকে দাস নামে এক মাদক ব্যবসায়ীর কাছে নিয়ে এসেছে। এই দাস কুকুরের দ্বারা ড্রাগ সাপ্লাই করে। দেবও দীর্ঘদিন যাবৎ দাসের হয়ে কাজ করছিল। সেই সুবাদে রামকেও এনেছে। দেব আবার দাসের থেকে 30 লক্ষ টাকা ঋণ নিয়ে রেখেছে। এখন পর্যন্ত সেটা শোধ করতে পারেনি। এই জন্য দাস দেবকে 1 সপ্তাহ সময় দেয়। আবার দেবের আন্টি পদ্মা বরকতপুর নিয়ন্ত্রণ করে। এই জন্য দাস দেবকে বলে, তুমি যদি তোমার আন্টিকে বলে আমাকে ওই এলাকায় ব্যবসা করার ব্যবস্থা করে দিতে পারো, তবে তোমার ওই টাকা ফেরত দিতে হবে না। এরপর দেবরা একটি কুকুর নিয়ে চলে যায়। রাম এখনও জানে না দেব কি কাজ করে বা কুকুরকে দিয়ে কি করা হয়। তবে দেব আজ রামকে সবকিছু হাতে নাতে দেখিয়ে দেয় যে কিভাবে তারা ড্রাগ সাপ্লাই করে। মূলত কুকুরের গলায় যে চেনটি থাকে, ওই চেনের মধ্যে করেই তারা ড্রাগ সাপ্লাই দেয়। এই দেব একটি বড় মাপের জোয়ারি। যখনই হাতে কোনো টাকা আসে, সোজা ক্যাসিনোতে গিয়ে সব শেষ করে ফেলে। এই জন্যই দাসের 30 লক্ষ টাকা সে শোধ করতে পারেনি। আবার রামের এখানে আসার পিছনে একটি কারণ আছে। রাম পড়াশোনা শেষ করেছে, এখন ইউএস গিয়ে সেটেল হওয়ার প্ল্যান করছে, কিন্তু তার জন্য প্রচুর টাকার প্রয়োজন। এত টাকা তার কাছে নেই, তাই মাঝে মাঝে ক্যাব চালাচ্ছে। আবার একটি এজেন্সিতে ফাইলও জমা দিয়ে রেখেছে, কিন্তু তার প্রোফাইল সাফিসিয়েন্ট না। এই জন্য ওই এজেন্সির স্টাফ সাত্তিয়া রামকে বুদ্ধি দেয়, যদি তুমি 30 লাখ টাকার ব্যবস্থা করতে পারো, তবে তোমার এই স্বপ্ন পূরণ হবে। দাস যে পদ্মার কথা বলেছিল, এই সে পদ্মা।
পদ্মার একটি ক্যাব এজেন্সি আছে যেখানে 100টি ক্যাব ভাড়ায় চলে। রামও এখানের একটি ক্যাব চালায়। আবার পদ্মার মহা নামে একটি মেয়েও আছে। দেব আর মহা একে অন্যকে ভালোবাসে। দেবের মা এবং বাবা মারা যাওয়ার পর পদ্মাই দেবকে বড় করেছে। এখন পদ্মার ইচ্ছা দেব আর মহাকে বিয়ে দিয়ে দেবকে তার ব্যবসাটা বুঝিয়ে দিবে। আবার রামের মা একটি স্কুলে চাকরি করে, আর রাম তো পার্ট টাইম ক্যাব চালাচ্ছেই। এর মধ্যে একদিন অ্যাক্সিডেন্টে সাত্তিয়া রামেরই ট্যাক্সিতে উঠে পড়ে, আর এরপর থেকে তাদের ভালোবাসার যাত্রা শুরু। একে অন্যের বাড়িতে যাওয়া আসা চলতে থাকে। তারই সুবাদে রাম একদিন সাত্তিয়ার বাড়িতে এসে সাত্তিয়াকে শাড়িতে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। এই জন্য রাম এক সময় সাত্তিয়ার সাথে রোমান্টিক হওয়ার চেষ্টা করছিল, কিন্তু সাত্তিয়ার এমনটা পছন্দ হচ্ছিল না। তাই সাত্তিয়া একসময় রামকে চড় মেরে অন্য একটি ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রামও তার ভুল বুঝতে পেরে সাত্তিয়াকে সরি বলে চলে যায়। তবে রাতের বেলা সাত্তিয়া রামকে ডাকে এবং জানায় ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর সাত্তিয়া এক আঙ্কেলের কাছে বড় হয়েছে। তখন তার বয়স ছিল 8 বছর। ওই সময় তার ওই আঙ্কেল নেশাগ্রস্ত অবস্থায় তাকে নিয়মিত মোলেস্ট করত। ওই সময় সাত্তিয়ার সাথে কি হচ্ছিল সেটা বোঝার বয়সটা পর্যন্ত তার ছিল না। তাই এখন পর্যন্ত সাত্তিয়া সেই ট্রমা ফেস করছে। সাত্তিয়ার থেকে সবকিছু শোনার পর রামও বিষয়টা বুঝতে পারে। এদিকে চন্দ্ররা ওই সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে জানতে পারে নিধিকে কয়েকজন কিডন্যাপ করেছে। তাই ফুটেজে দেখা ওই গাড়িকে ট্রেস করে তারা কয়েকজনকে ধরেও আনে। টর্চার করলে একসময় তারা জানায় বিকেল 5টার সময় ওই মেয়েকে সাথে নিয়ে এক ছেলে তাদের থেকে ড্রাগ নিতে এসেছিল। এরপর 7টার সময় কোটি লাইব্রেরির পাশে ওই ছেলে আর নিধি বৃষ্টিতে আটকে পড়ে। তখন সুযোগ বুঝে ওই ছেলেটি নিধিকে কিস করলে নিধি রাগ করে চলে যাচ্ছিল। আর এই সুযোগে এই লম্পটগুলো নিধিকে তাদের মাইক্রোতে তুলে ধর্ষণ করার চেষ্টা করে। তবে নিধি একসময় কোনো মতে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এরপর আর তারা নিধিকে খুঁজে পায়নি। ছেলেটির বিষয়ে জানতে চাইলে ওরা জানায় আমরা নাম বলতে পারবো না। তবে নিধি আর ওই ছেলেটি একই রকম ইউনিফর্ম পরা ছিল। এই জন্য শ্যাম নিধির বান্ধবী পিঙ্কির কাছে কল করে জানতে চায় ওর কোনো বয়ফ্রেন্ড ছিল কিনা। পিঙ্কি জানায় না দাদা, এমন কেউই নেই। এরপর শ্যাম বাড়িতে ফিরে যায়। পাশে একটি বই দেখে শ্যাম ওই বইটি তোলে। মূলত শ্যামের জন্মদিনে নিধি শ্যামকে এই বইটি গিফট করেছিল। শ্যামের তখন মনে পড়ে গতকাল সন্ধ্যায় সে যখন নিধিকে নিয়ে ওই প্রোগ্রামে গিয়েছিল সেখানে একটি বুক স্টল ছিল। শ্যাম সেখানে বারবারিক নামে একটি বই খুঁজছিল, কিন্তু তারা জানিয়েছিল এই বইটি তাদের এখানে নেই। এই বইটি তাদের দোকানে আছে, তারা এখানে নিয়ে আসেনি। তারা শ্যামকে তাদের দোকানের নম্বর এবং ঠিকানাও দিয়েছিল যাতে শ্যাম সেখান থেকে কালেক্ট করতে পারে। এই ঘটনা মনে করে শ্যাম এখন বুঝতে পারছে নিধি হয়তোবা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই ওই বইটি কিনতে সেখানে গিয়েছিল। এই জন্যই হয়তোবা নিধিকে কোটি লাইব্রেরির পাশে দেখা গিয়েছিল। অন্যদিকে দেবের সাহায্য নিয়ে দাস পদ্মার সাথে দেখা করে এবং পদ্মাকেও জানায় সে পদ্মার এলাকাতে তার ড্রাগের ব্যবসা করবে। কিন্তু পদ্মা কখনোই দাসকে এই এলাকাতে ড্রাগের ব্যবসা করতে দেবে না। তাই পদ্মা সবার সামনে দাসকে চড় মেরে অপমান করে বের করে দেয়, এমনকি দেবকেও সাবধান করে দেয়। আর এই ঘটনার জন্য দাস ও দেবকে মাত্র 1 দিনের সময় দেয়, যে 1 দিনের মধ্যে আমার টাকা শোধ না করলে তুমি যে আমার হয়ে ড্রাগ সাপ্লাই করো তোমার আন্টিকে আমি বলে দিব। অন্যদিকে সাত্তিয়া রামকে কল করে জানায় 3 দিনের মধ্যে রামের অ্যাপ্লিকেশনটি জমা দিতে হবে, আর রামকেও এখন 3 দিনের মধ্যে পুরো টাকা অ্যারেঞ্জ করতে হবে। রাম সাত্তিয়াকে কথা দেয় চিন্তা করো না, আমি 3 দিনের মধ্যে অ্যারেঞ্জ করে ফেলব। এদিকে কালকের মধ্যে দাসের 30 লক্ষ টাকা ফেরত দিতে হবে। দেব এই বিষয় নিয়ে খুবই চিন্তিত, কিন্তু দেব এত টাকা এখন কোথায় পাবে? দেব রামের সাথেও দেখা করে রামকেও জানায় দেবের কথা আমরা যতভাবে চেষ্টা করি না কেন অবৈধ কোনো উপায় ছাড়া আমরা কিছুতেই এই টাকা জোগাড় করতে পারবো না। হয় আমাদের চুরি করতে হবে, নয়তো কাউকে কিডন্যাপ করতে হবে। তবে রাম কোনো উত্তর না দিয়ে চলে যায়। সিন চলে যায় রাতে। সময় তখন রাত 1টা। ওই বইটি যে দোকান থেকে কেনা হয়েছিল শ্যাম চন্দ্রকে নিয়ে সেই দোকানে আসে এবং ওই দোকানে সিসিটিভি চেক করে দেখে বিকেলবেলা নিধি প্রদীপ নামে তার এক ক্লাসমেটের সাথে এখানে এসেছিল। তাই শ্যাম সোজা প্রদীপের বাড়িতে চলে যায়। প্রদীপের বাবা জানায় প্রদীপ বাড়িতে নেই, বন্ধুর বাড়িতে গিয়েছে। শ্যাম প্রদীপের বাবাকেও জানায় নিধিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শোনার পর প্রদীপের বাবা প্রদীপকে কল করে তার সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু প্রদীপ তখন তার বন্ধুদের সাথে ড্রাগ নিচ্ছে, এই জন্য তার বাবার কল রিসিভ করছিল না। তাই প্রদীপের বাবা এক সময় শ্যামদেরকে নিয়ে প্রদীপের সে বন্ধুর বাড়িতে যায় এবং প্রদীপের কাছে জানতে চায় নিধির সাথে কি করেছিস সত্যি করে বল। এরপর প্রদীপের ভাষ্য মতে নিধি প্রদীপকে নিয়ে শ্যামের জন্য বই কিনতে ওই দোকানে গিয়েছিল। তবে বইটি যেহেতু সে গিফট করবে, স্টেশনারি দোকানে গিয়ে সেটি র্যাপ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। আবার বৃষ্টি পড়ছিল। সময় তখন 7টা। এর মধ্যে তারা যেতেও পারছে না। ওই সুযোগে প্রদীপ
নিধির গালে চুমু দিলে নিধি প্রদীপের উপর রেগে একাই সেখান থেকে চলে যেতে যাচ্ছিল। প্রদীপ জানা এরপর আমি নিধিকে একটি ক্যাবে উঠতে দেখেছিলাম। অনেক বৃষ্টি পড়ছিল, তাই ক্যাবের নম্বরটি সে নোটিস করেনি। এখান থেকে সিন চলে যায় এই ঘটনার 2 দিন আগে। মূলত দেব এবং রামের যে ঘটনাগুলো আমরা দেখছি সেগুলো 2 দিন আগের ঘটনা। দেবের সাথে দেখা করে যাওয়ার পর রাম একটি ট্রিপ পায়, আর ওই যাত্রীকে ড্রপ করার সময় তখন ওই যাত্রী কাউকে ফোনে 30 লক্ষ টাকার কথা বলছিল, যে টাকা আমি তুলে বাড়িতেই রেখেছি, তুই এসে নিয়ে যাস। এদিকে 3 দিনের মধ্যে এজেন্সিতে টাকা জমা দিতে হবে, দেবকেও দাসের টাকা পরিশোধ করতে হবে। এই জন্য রাম এবং দেব ওই ব্যক্তির টাকা হাতিয়ে নেওয়ার প্ল্যান সাজায়। তারা দূরের একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে 2টি লেজার লাইট ফিট করে ওই ব্যক্তি এবং ওই ব্যক্তির বাচ্চাদের উপর ধরে এবং তাকে ফোন করে ভয় দেখায় যে আমাদের স্নাইপার তোমার এবং তোমার বাচ্চাদের উপর নজর রাখছে। তুমি যদি এখনই আমাদের 30 লাখ টাকা না দাও তাহলে তোমার বাচ্চারা কালকে সকালের সূর্য দেখবে না। ওই ব্যক্তিও তখন ভয় পেয়ে তাড়াতাড়ি টাকার ব্যাগটি নিচে ফেলে দেয়। অন্যদিকে শ্যামরা চলে যাচ্ছিল। তখনই প্রদীপ শ্যামকে কল করে জানায় নিধি যে ক্যাবে উঠেছিল ওই ক্যাবের পিছনে আমি একটি বুলের লোগো দেখেছিলাম। আর ঠিক তখনই সামনে দিয়ে যাওয়া একটি ক্যাবের গায়ে লোগো দেখে শ্যামরা সেই ক্যাবটিকে থামায় এবং চেক করে দেখে, কিন্তু এই ক্যাবের মধ্যে নিধি নেই। এমনকি শুধু এই ক্যাব নয়, আরও 3 থেকে 4টি ক্যাবে এই একই ধরনের লোগো লাগানো রয়েছে। তার মানে এগুলো কোনো ক্যাব এজেন্সির ক্যাব, আর এই লোগোটা তাদের বিজনেস লোগো। নিধি এখান থেকে 7টা থেকে 7:30টার মধ্যে ওই ক্যাবে উঠে গিয়েছিল। এই জন্য চন্দ্র তাদের টেকনিশিয়ান রোহানকে কল করে এই এরিয়ার 7টা থেকে 7:30টার সকল সিসিটিভি চেক করতে বলে যে নিধি এক্স্যাক্টলি কোন ক্যাবে উঠেছিল। অন্যদিকে ওই রাতে ওই ব্যক্তির থেকে টাকা লুট করার পর দেব তার ভাগের টাকা দাসকে না দিয়ে ওই টাকা জুয়া খেলে হেরে যায়, আর রাম তার ভাগের টাকা পরবর্তী দিন এজেন্সিতে জমা দিয়ে দেয়। তবে এখনও তাকে 20 লক্ষ টাকা জমা দিতে হবে। এদিকে দাসকে তার টাকা পরিশোধ না করায় দাস পরবর্তী দিন পদ্মার বাড়িতে এসে পড়েছে। তবে দেবের কপাল ভালো, পদ্মা বাড়িতে নেই। দেব দাসকে অনেক অনুরোধ করে যে আন্টিকে বলবেন না, দয়া করে একটা দিন সময় দিন, আমি আপনার পুরো টাকা শোধ করে দিব। দাসও শেষবারের মতো একটা সুযোগ দিয়ে চলে যায়। রামের কথা, তুই যদি 5 লাখ টাকা অন্তত দিতি, অন্তত কিছুদিন সময় পাওয়া যেত। এখন তুই এত কম সময়ের মধ্যে টাকা কোথায় পাবি? আবার রামেরও তো 20 লক্ষ টাকার প্রয়োজন। এখান থেকে সিন চলে যায় রাতে। দেব এবং রাম যেখানে আড্ডা দেয়, দেব সেখানে বসে ড্রিঙ্ক করছিল। তখনই রাম কার্টুনে করে একটি কুকুর নিয়ে আসে এবং দেবকে বলে এই কুকুরটি মিনিস্টারের নাতনির কুকুর। এই কুকুরকে ছাড়া তার নাতনি খাবারই খায় না, তাই মিনিস্টারকে চাপ দিয়ে এই কুকুরের বিনিময়ে 50 লক্ষ টাকা চেয়েছি। একবার টাকাটা পেলে আমাদের দুজনের সমস্যা কেটে যাবে। তবে মিনিস্টার একটি প্ল্যান করে। মিনিস্টার দেবদেরকে টাকা দিতে চায় ঠিকই, এদিকে আবার পুলিশের সাথে কন্ট্যাক্ট করে রেখেছে। মানে একদিকে তারা টাকা দিবে, অন্যদিকে পুলিশ তাদের ধরে ফেলবে। সেই প্ল্যান করে তার লোকের কাছে টাকা দিয়ে রামদের বলা জায়গা মতো পাঠিয়ে দেয়। সিন চলে যায় ভোর 4টায়। নিধি যে ক্যাবে উঠেছিল ওই ক্যাবটিকে শ্মশানে দেখা যায়। ক্যাব থেকে হুডি পরিহিত একজন ব্যক্তি শ্মশানঘাটের কর্মীকে কিছু টাকা দিয়ে এবং গান দেখিয়ে একটি লাশ পুড়িয়ে দিতে বলে। অন্যদিকে রাম যে জায়গার কথা বলেছে পুলিশ আগে থেকে সেখানে অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যে মিনিস্টার লোক এসে পড়ে, আর রামকে কল করলে রাম তাকে একটি বক্সের কথা বলে যে ওই বক্সের মধ্যে কুকুরছানা আছে। তবে আমার স্নাইপার ওই কুকুরকে টার্গেট করে রেখেছে। রাম মিনিস্টার লোককে দেয়ালের অপর প্রান্তে টাকার ব্যাগটি ছুঁড়ে মারতে বলে। পুলিশও দূরে বসে সবই শুনছে। এসআই লক্ষ্য করে পাশের বিল্ডিংয়ের উপর থেকে কেউ একজন ওই কুকুরের উপর স্নাইপার তাক করে রয়েছে। আবার মিনিস্টার লোকটা টাকার ব্যাগ দিতে গিয়ে টাকার ব্যাগটি ছুঁড়ে মারলে একদম দেয়ালের উপর গিয়ে আটকে যায়। এসআই সুযোগ বুঝে ওই স্নাইপারকে শ্যুট করে দেয়। তাই রাম কোনো উপায় না পেয়ে টাকা না নিয়ে নিজের জীবন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে এরপরই পুলিশ উপরে গিয়ে দেখতে পায় এখানে ডামি সেট করা ছিল, কোনো মানুষ নেই। অন্যদিকে আমরা দেখতে পাই হুডি পরিহিত লোকটি নিধির ডেড বডি নিয়ে এসেছে, আর এ অন্য কেউ নয়, দেব। দেবের কথা মতো ওই লোকটি নিধির বডিটি পোড়াতে যাচ্ছিল। ঠিক তখনই ফিউজ নষ্ট হয়ে যায়। এই জন্য লোকটি ফিউজের তাড়ানোর কথা বলে অন্য একটি ঘরে গিয়ে ড্রাইভার মানিকামকে কল করে এবং মানিকামকে বলে, তুমি যে কলেজের গাড়ি চালাও ওই কলেজের ইউনিফর্ম পরা একটি মেয়েকে নিয়ে হুডি পরিহিত একটি ব্যক্তি আমাকে গান পয়েন্ট করে ওই বডিটি পোড়াতে বলছে। আমি এখন কি করব বুঝতে পারছি না। আমি তার কথা অমান্য করলে আমাকে মেরে ফেলতে পারে। এর মধ্যে দেব এসে পড়ায়। লোকটি কল কেটে দিয়ে দেবের সাথে চলে যায়, আর মানিকামোর সাথে সাথে শ্যামকে কল করে বিষয়টি জানিয়ে দেয়। শ্যামও সাথে সাথে চন্দ্রকে নিয়ে শ্মশান ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে শ্মশান ঘাটের কর্মী নিধির বডিটিকে চুল্লির ভিতরে ঢুকিয়ে দেয়। এখন সুইচে টিপ দেওয়া মাত্রই সবকিছু পুরো ছারখার হয়ে যাবে। এরপর শ্যামরা যতক্ষণে আসে, শ্যামরা এসেই দেখে
চুল্লির মধ্যে বডিটি দাউ দাউ করে জ্বলছে। আর এই অবস্থা দেখে চন্দ্র আবার বেহুশ হয়ে যায়। শ্যামও চল্লির দিকে তাকিয়ে চিৎকার করে কাঁদছে, কারণ নাতনিটার চেহারা শেষ পর্যন্ত একবার দেখতেও পেল না। বাবা মা হারা মেয়েটিকে সে কত যত্নে লালন পালন করেছে, তার সাথে এমন কিছু হবে সেটা সে কল্পনা করতে পারেনি। সিন চলে যায় পরবর্তী দিন হসপিটালে। একমাত্র নাতনিটাকে হারিয়ে শ্যাম হসপিটালের করিডোরে বসে আছে। চন্দ্রর জ্ঞান ফিরেছে। চন্দ্র শ্যামকে বলে, আমাকে মাফ করবেন স্যার, আমি আপনার নাতনিকে বাঁচাতে পারিনি। শ্যাম শুধু চন্দ্রকে অনুরোধ করে, তুমি আমার একটি কাজ করে দাও। শ্মশান ঘাটে যাওয়ার সময় আমি সেখান থেকে একটি ক্যাব যেতে দেখেছি। ওই ক্যাবের নম্বর আমার স্পষ্ট মনে আছে। তুমি শুধু আমাকে ওই ক্যাবের ডিটেলস বের করে দাও। অন্যদিকে পদ্মার জন্মদিন উপলক্ষে পদ্মার বাড়িতে ব্যাপক আয়োজন করা হয়েছে। সময় মতো টাকা দিতে না পারায় দাসের লোকজনও দেবকে তুলে নিয়ে আসে। আবার ওই দিনই পুলিশের কাছে দাসের 10 কেজি ড্রাগ ধরা পড়ে, কিন্তু পুলিশের সিআই 9 কেজি নিজের কাছে রেখে দিয়ে প্রেসকে মাত্র 1 কেজির কথা বলে। দাসও বুঝতে পারছে সিআই সেগুলো বিক্রি করে দিবে। 1-2 কোটি টাকা নয়, প্রায় 100 কোটি টাকার মাল হারিয়ে দাসের এখন মাথা নষ্ট। তবে দেব এটা জানার পর দাসকে বলে, তুমি আমাকে শেষ একবার সুযোগ দাও, আমি তোমার মাল উদ্ধার করে দিব। দাসের কাছেও যেহেতু আর কোনো রাস্তা নেই, তাই দাস দেবের প্রস্তাবে রাজি হয়। আর পরবর্তী দিন সকাল হতেই চন্দ্র ওই ক্যাবের তথ্য নিয়ে এসে শ্যামকে জানায় ওই ক্যাবটি পদ্মার এজেন্সির ক্যাব। পদ্মার এজেন্সিতে এমন 100টি ক্যাব আছে। চন্দ্রর কথা পদ্মা যদি জানতে পারে তারই ক্যাব ড্রাইভার এই কাজটি করেছে, ও তাকে মেরে ফেলবে। কিন্তু শ্যাম তাকে নিজে হাতে মারতে চায়। এই জন্য শ্যাম এক্স্যাক্টলি জানতে চায় ওই ক্যাবটি ওই রাতে কে চালাচ্ছিল। আর এই তথ্য নিতেই চন্দ্র রঙের মিস্ত্রি সেজে পদ্মার বাড়িতে যায়। আর গোপনে সেখানে রেজিস্টার চেক করে জানতে পারে ওই ক্যাব একজন নয় 2 জন চালায়, দেব এবং রাম। আর এইখানে আসে কনফিউশন, কারণ ওই রাতে দেব না রাম চালাচ্ছিল সেটা বোঝার কোনো উপায় নেই। চন্দ্র শ্যামকে দুজনের বিষয়ে জানায়, কিন্তু চন্দ্র এটাই বুঝতে পারছে না ওই রাতে কারটি কে চালাচ্ছিল। শ্যাম তখন চন্দ্রকে বলে, আমাদের এর জন্য একটি স্টোরি বানাতে হবে। আর পরবর্তী দিন সকল পত্রিকাতেই নিধির নিখোঁজের খবর প্রকাশ করা হয়। শ্যাম রামের মায়ের সাথে দেখা করে তাকে পুরো বিষয়টি বলে, কিন্তু রামের মায়ের কথা, আমার ছেলে হয়তোবা আজে বাজে কাজ করে বেড়ায়, খারাপ সঙ্গে চলে, কিন্তু এতটা খারাপ নয়, এমন কাজও কখনোই করতে পারে না। শ্যাম তখন রামের মাকে নিধির নিখোঁজের খবর প্রকাশিত পত্রিকা আর নিধির আইডি কার্ডটি দিয়ে যায়। শ্যামের কথা ও কি করেছে সেটা বের করার দায়িত্বটা আপনার, আপনি নিজেই সেটা যাচাই করে দেখুন, এরপর আমাকে জানাবেন। অন্যদিকে দেব আর রামকে দেখা যায় ওই সিআইয়ের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে, কারণ ওই সিআই দাসের মাল উদ্ধার করে তার ফার্ম হাউসে রেখে দিয়েছে। রামও ভালো করে লক্ষ্য করে বাড়ির সব দিকেই ইলেকট্রনিক সেন্সর লাগানো, কোনোভাবে খোলার চেষ্টা করলেই সিআইয়ের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাই তারা আপাতত সিআইয়ের গাড়িতে ট্র্যাকার লাগিয়ে যায়। আর এরপর প্ল্যান করে তারা প্রথমে ওই ডিভাইসগুলোকে হ্যাক করে বাড়ির মধ্যে প্রবেশ করবে। রাম বাড়িতে গিয়ে পুরো প্ল্যান সাজিয়ে দেবকেও ফোনে তার প্ল্যানের কথা বলছিল। তখনই রামের মা সবকিছু শুনতে পায় এবং রামের কাছে জানতে চায়, তুই আমার কাছ থেকে কি লুকাচ্ছিস, সত্যিটা বল। রামের মা রামকে নিধির আইডি কার্ডটিও দেখায় এবং বলে, আমি এই কার্ডটি তোর কারে পেয়েছি, আর আজ সকালে জানতে পেরেছি মেয়েটি মিসিং। তুই আমাকে সত্যি করে বল, মেয়েটির সাথে তুই কী করেছিস। রাম প্রথমে স্বীকার করতে চাচ্ছিল না, কিন্তু রামের মা যখনই তার মাথায় হাত রেখে সত্যিটা বলতে বলে, এরপরই রাম গত রাতের ঘটনা খুলে বলে। এখান থেকে সিন চলে যায় গতকাল রাতে। রামের ভাষ্য মতে গত রাতে যা ঘটেছিল, রাম মিনিস্টারের নাতনির ওই কুকুরটি চুরি করে আনার পর দেবের সাথে প্ল্যান করছিল, কিন্তু দেবের আচরণে রামের কেন যেন সন্দেহ হচ্ছিল, কিন্তু দেব স্পষ্ট করে বলছিল না। ঠিক তখনই নিচের ফ্লোর থেকে নিধি চিৎকার করে ওঠে। নিধি বারবার সাহায্য চাচ্ছে, কারণ দেব নিধিকে একটি চেয়ারের সাথে বেঁধে রেখেছিল। আর নিধির চিৎকার শব্দ পেয়ে রাম যখন দেবের কাছে জানতে চায়, রাম বলে, তুই যেমন এই কুকুরটি কিডন্যাপের প্ল্যান করেছিস, আমিও তেমনি ওই মেয়েকে কিডন্যাপ করেছি, কারণ ওই মেয়েকে দেখে মনে হচ্ছে ওই মেয়ের পরিবার ধনী হবে। রামের কথা, আমি কুকুর কিডন্যাপ করেছি, কোনো মানুষকে কিডন্যাপ করিনি, তুই এখনই ওই মেয়েকে বাড়িতে দিয়ে আয়। দেবের কথা দেখ, একবার তোর প্ল্যানটা সাকসেসফুল হয়ে যাক, সকাল হতে আমি ওই মেয়েকে তার বাড়িতে দিয়ে আসবো। কিন্তু রাম রাজি হচ্ছে না। রাম এখনই নিধিকে তার বাড়িতে দিয়ে আসতে বলে। আর এরপরে রামের মাথা ঘুরতে শুরু করে। রামও বুঝতে পারে তার ড্রিঙ্কের মধ্যে কিছু ছিল। অবশ্য দেবও জানায় যে আমি জানতাম তুই আমার প্ল্যানের কথা জানতে পারলে তুই কখনোই আমার সঙ্গ দিবি না, এই জন্য আমি আগে থেকেই তোর ড্রিঙ্কের মধ্যে ড্রাগ মিস করে রেখেছিলাম। তুই এখন চুপচাপ ঘুমিয়ে থাক, সময় মতো আমি তোকে ডেকে দিব। সকাল হতে ওই মেয়েকে আমি দিয়ে আসবো। এরপর ধীরে ধীরে রাম ঘুমিয়ে পড়ে। অন্যদিকে নিধিও বাঁচার জন্য চেষ্টা করছে। নিধি একসময় চেয়ার নিয়ে পড়ে যাওয়ায় চেয়ারের হাতল ভেঙে তার হাত খুলে যায়। দেবও নিচে গিয়ে দেখে নিধি নেই,
কারণ নিধি দেয়ালের পাশে লুকিয়েছিল। নিধিও সুযোগ বুঝে যখনই দেবের উপর আক্রমণ করতে যাবে ঠিক তখনই দেব নিধিকে ধরে ফেলে। ওই লম্পটগুলো যখন নিধিকে ধরেছিল তখন নিধির ইউনিফর্ম ছিঁড়ে গিয়েছিল। দেবের নজর যখন সেদিকে পড়ে দেবও নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, তাই দেব নিধিকে ধর্ষণ করে। তবে এরপরই নিধি পাশে থাকা একটি রড নিয়ে দেবের বুকের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করতেই দেব নিধিকে লক্ষ্য করে ওই রডটি ছুঁড়ে মারে, আর নিধির মাথায় লেগে নিধি অন দি স্পট মারা যায়। ঘটনাটি এমনভাবে ঘটে গিয়েছে দেব নিজেও সেটা এক্সপেক্ট করেনি। দেব প্রথমে নিধির বডিটিকে সরিয়ে রাখে। এর মধ্যে রামেরও জ্ঞান ফিরেছে, আর রাম নিচে এসে রক্ত দেখে বুঝতে পারে এখানে কিছু একটা তো হয়েছে, আর ভিতরে গিয়ে নিধির ডেড বডি দেখতে পায়। দেবও জানায় আসলে কি ঘটেছিল। দেব বলে, দেখ ভাই, যেটা হওয়ার হয়ে গেছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, এখন তোকেই আমাকে বাঁচাতে হবে। এরপর দুজন মিলে নিধির বডিটি কারের ট্রাঙ্কে রেখে দেয়। এরপর দেব রামকে দাসের সাথে করা সেই ডিলের ব্যাপারে বলে যে আমি তার সাথে ডিল করে এসেছি, তার ড্রাগ উদ্ধার করে দিতে পারলে টাকা তো দিতে হবেই না, উল্টো আমরাও টাকা পাবো। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পর রাম কিছুতে রাজি হচ্ছিল না। দেব তখন রামকে ব্ল্যাকমেল করতে একটি ভিডিও দেখায়। মূলত দেব এবং রাম যখন নিধির বডিটি ওই কারের ট্রাঙ্কে রাখছিল তখন দেব চালাকি করে তার ফোন থেকে শুধুমাত্র রামের ভিডিওটি করেছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রাম নিধির ডেড বডি নিয়ে যাচ্ছে, সেখানে দেবকে দেখা যাচ্ছে না। দেবের কথা, টাকা পেয়ে তুই ইউএস গিয়ে সেটেল হয়ে যাবি, আর আমার কি হবে? রামের ভাষ্য মতে বাধ্য হয়ে তাকে ওই কাজটি করতে হয়েছে। রাম তার মাকেও বলে এখন ওর নির্দেশনা মতো আমার কাজ করতে হবে, নয়তো আমি নিজেকেই বাঁচাতে পারবো না। এরপর রামের মা শ্যামের সাথে দেখা করে শ্যামকে ওই ভিডিওটি দেখায়, আর রাম তাকে যেভাবে বলেছে শ্যামকেও সে ওই স্টোরিটি শোনায় যে অ্যাকচুয়ালি এই ঘটনা ঘটেছিল। আমি বলছি না আমার ছেলে নির্দোষ, কিন্তু আমার ছেলেকে বাধ্য হয়ে সঙ্গ দিতে হয়েছে, দয়া করে ওকে মারবেন না। রামের মা শ্যামকে দেবের ফটো দেখায় যে সবই ওর জন্য হয়েছে, আপনার নাতনিকে ওই হত্যা করেছে। একমাত্র আদরের নাতনিকে এভাবে ধর্ষণ করে হত্যা করেছে শ্যাম কিছুতেই মেনে নিতে পারছে না, তাই শ্যাম এখন যে কোনো মূল্যে এর প্রতিশোধ নিতে চাচ্ছে। শ্যাম ওই নরপশুকে তার উপযুক্ত শাস্তি দিতে চায়। একদিকে শ্যাম প্রতিশোধের আগুনে জ্বলছে, আর অন্যদিকে রাম এবং দেব সিআইয়ের ফার্ম হাউসে দাসের সেই চুরি যাওয়া মাল চুরি করতে এসেছে। সিআই তখন অন্য একটি জায়গায় সময় কাটাচ্ছিল। রাম প্রথমে ইলেকট্রনিক লকটি হ্যাক করে ঘরের মধ্যে প্রবেশ করে, আর সাথে সাথে সিআইয়ের কাছে সেই নোটিফিকেশন চলে যায়। সিআই বুঝতে পারে কেউ এই মালের জন্য তার বাড়িতে এসেছে, তাই সিআইও দ্রুত ফার্ম হাউসের উদ্দেশ্যে রওনা হয়। ট্র্যাকার দেখে দেবাও রামকে জানিয়ে দেয় সিআই এদিকেই আসছে, তাকে দ্রুত করতে হবে। তাই রাম পুরো ঘরের মধ্যে তন্ন তন্ন করে খুঁজে, আর উপরের ঘরে গিয়ে কাপড়ের মধ্যে দাসের জব্দ করা 9 কেজি মাল পেয়ে যায়। এতক্ষণে সিআইও এসে পড়েছে। দেব রামকে জানানো মাত্রই রাম পুলিশকে কল করতে বলে, আর চালাকি করে ওই ব্যাগের মধ্যে 2 প্যাকেট মাল রেখেই বাকিগুলো দেবের কাছে দিয়ে দেয়, আর দেয়া মাত্রই দেব দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে পুলিশ এসে সিআইয়ের কাছে ওই ড্রাগ দেখে তাকে হাতে নাতে ধরে ফেলে। মানে একদিকে দাসের মালও উদ্ধার হলো, আর সিআইও পুলিশের হাতে ধরা পড়ল। দাসও তার মাল পেয়ে খুবই খুশি, আর দাস তাদের কথা দিয়েছিল তাদের ঋণ তো মৌকুফ করবেই, উল্টো তাদেরকেই তাদের প্রয়োজনে টাকা দিবে। তবে এর ঠিক পরদিনই শহর থেকে দূরে একটি জলাশয়ের মধ্যে দেবের বস্তাবন্দি মরদেহ পাওয়া যায়। পুলিশ বা পদ্মা কেউ বুঝতে পারছে না দেবকে কে মারতে পারে, তবে দেবকে যেই মেরেছে পদ্মা তাকে ছাড়বে না। অন্যদিকে দাসের লোকজন রামকে ধরে নিয়ে যায়, কারণ গতকাল রাম দাসকে যে ড্রাগ দিয়েছে সেগুলো ড্রাগ ছিল না, সবই ছিল ময়দা। কিন্তু রাম বুঝতে পারছে না এটা কিভাবে সম্ভব। সে তো সিআইয়ের বাড়ি থেকে উদ্ধার করে দেবকে দিয়েছিল, তাহলে দেব কি করলো? তাই রাম সেখান থেকে বের হয়ে একটি চায়ের দোকানে বসে বসে চিন্তা করছিল দেব ওই মালগুলো কি করতে পারে। আবার দেব জীবিতও নেই। ঠিক তখনই চন্দ্র রামের সাথে দেখা করে রামকে ড্রাগের বিষয়ে বলে যে ড্রাগের চিন্তা করছো, সাথে এটাও জানায় গতরাতে ওই ড্রাগ তোমার মা সরিয়েছে। আর এরপরে আমাদের দেখানো হয় গতরাতে দেব যখন ওই মাল নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল, প্ল্যান মতো দেবের মা পথেই দাঁড়িয়েছিল, আর দেবকে দেখে সে দেবের কাছে লিফট চায়। এমনকি পথে একটি মেডিসিন শপ দেখে দেবকে কিছু মেডিসিন আনতে পাঠিয়ে ওই সুযোগে দেবের ব্যাগে থাকা ওই ট্রাকগুলো সে পরিবর্তন করে সেখানে ময়দা রেখে দিয়েছিল। মূলত চন্দ্রদের প্ল্যান ছিল দাসকে ধোকা দিলে দাস সেটা বুঝতে পেরে ওদের দুজনকে মেরে ফেলবে। দেবকে তো মেরেছে, রাম ভাগ্যক্রমে বেঁচে গেছে, কিন্তু এখনও জানে না চন্দ্র পুলিশের লোক। তাই চন্দ্রের কাছে তার পরিচয় জানতে চায়। চন্দ্র বলে, তুমি আমার পরিচয় পরের জন্য, আমি তোমাকে একটা গল্প বলবো, আগে সেই গল্পটি শোনো। আর এরপর আমরা এমন কিছু জানতে পারি যেটা আমরা চিন্তাও করিনি। চন্দ্রর ভাষ্য মতে
রাম তার মায়ের কাছে ওই রাতে যে ঘটনার কথা বলেছে আসলে সেখানে অন্য কিছু ঘটেছিল। এখানে আমরা দেখতে পাই দেব ওই রাতে রামের ড্রিঙ্কসের মধ্যে ড্রাগ মিক্স করায় রাম ঘুমিয়ে পড়েছিল ঠিকই, কিন্তু রামের ঘুম ভাঙতেই রাম দেখে ড্রিঙ্ক করে দেব ঘুমিয়ে পড়েছে। ওই সময় নিধি নিচে শব্দ করছিল, তাই রাম নিচে নিধিকে দেখতে যায়। আর রামকে দেখে নিধি যখন রামের উপর আক্রমণ করার চেষ্টা করে তখন রাম প্রথমে নিধিকে শান্ত করার চেষ্টা করছিল, তবে নিধির পোশাক ছেঁড়া থাকায় রামের সেখানে চোখ পড়তেই রামের মধ্যে অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। মানে ঠিক যে অনুভূতিটি সাত্যাকে দেখে হয়েছিল। রামও নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না, তাই রাম একসময় নিধিকে ধর্ষণ করে। আর এরপর ঠিক সেই ঘটনাই ঘটেছিল যেটা রাম তার মাকে বলেছিল, মানে ঘটেছিল তার সাথে, কিন্তু রাম দেবের কথা বলেছিল। এরপর দেবের ঘুম ভাঙতে দেব আর রাম দুজন মিলে নিজের বডিটিকে কারের ট্রাঙ্কে রাখছিল। আর দেব ওই সময় তার ফোন থেকে ওই দৃশ্যটি রেকর্ড করে রেখেছিল যাতে পরবর্তীতে সে নিজেকে বাঁচাতে পারে আর রামকে ব্ল্যাকমেইল করে তার কাজ আদায় করে নিতে পারে। আর ওই রাতেই পরবর্তীতে দেব যখন ওই ভিডিও দেখে রামকে ব্ল্যাকমেইল করছিল, রামের মাথায় তখন কাজ করছিল বিদেশে যেতে তার টাকার প্রয়োজন, আর দ্বিতীয়ত দেবকে যদি সে সরিয়ে দিতে পারে তাহলে তার ক্রাইমের কথা কেউই জানতে পারবে না। তাই রাম একটি প্ল্যান সাজায়। রাম দাসের সাথে হাত মিলিয়ে দাসের ওই ড্রাগ উদ্ধার করে। মূলত দাসের মাল উদ্ধার করা ওই প্ল্যানটা দেবের ছিল না, পুরো প্ল্যানটাই ছিল রামের। আর পরবর্তীতে রাম দাসের সাথে মিলে দেবকে হত্যা করেছিল। রাম ভেবেছিল দেবের মৃত্যুর সাথে সাথে সব প্রমাণ মিশে যাবে, কিন্তু চন্দ্রর মুখে শোনার পর রাম এখন বুঝতে পারছে না চন্দ্ররা কি করে জানতে পারল। চন্দ্রর কথা তুমি যার নাতনিকে মেরেছ সে কোন সাধারণ ব্যক্তি নয়, সে একজন সাইকিয়াট্রিক যে মানুষের আচার আচরণ দেখেই, তার চেহারা দেখেই তার ভিতরের কথা বলে দিতে পারে। আর এরপরে আমরা দেখতে পাই রামের মা যখন শ্যামকে ওই রাতের ভিডিওটি দেখেছিল, ওই ফুটেজ দেখেই শ্যাম বুঝতে পেরেছিল নিধিকে দেব খুন করেনি, করেছিল রাম। কারণ রাম তার মাকে বলেছিল নিধি দেবের বুকে আঘাত করেছে। তাহলে রামের যে স্টোরি ছিল সেখানে দেবের বুকে আঘাতের চিহ্ন থাকার কথা, যেটা দেবের বুকে ছিলই না। সেই আঘাতের চিহ্ন ছিল রামের বুকে, কারণ ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল রামের বুকের বাঁ পাশ দিয়ে রক্ত ঝরছে। আর ওই দৃশ্য দেখেই শ্যাম আসল ঘটনাটা বুঝতে পেরেছিল। রাম এখন বুঝতে পারছে তার সবকিছু প্রকাশ পেয়ে গেছে। তাই রাম একটু অটো নিয়ে চলে যাচ্ছিল। চন্দ্র পিছে থেকে বলে দেয় যত দ্রুত সম্ভব তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে এই শহর থেকে চলে যাও, নয়তো সে তোমাকে ছাড়বে না। সিন চলে যায় পরবর্তী দিন। শ্যামকে দেখা যায় সাত্যার বাড়িতে এসেছে। আমরা আগেও জেনেছিলাম সাত্য একটা ট্রমার মধ্যে আছে, আর সেই সমস্যার জন্যই সাত্য শ্যামের কাছে ট্রিটমেন্ট নিত। আজই সাত্যার ট্রিটমেন্টের সেশন শেষ হচ্ছে। আর রামকে পাশে পেয়ে সাত্য এখন অনেকটা স্টেবল, সে নিজের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। কিন্তু শ্যাম এক সময় সাত্যকে তার পিছনের ঘটনার কথা মনে করিয়ে দেয় যে আজ না হয় তুমি সব ভুলে গেলে, কাল যদি ওই ঘটনা তোমার সাথে আবার ঘটে তখন তুমি কি করবে। এই সব কথাগুলো শুনে সাত্যের মধ্যে আবার আগের মতো ফিল হচ্ছিল। শ্যাম তখন নিধির কথা বলে। সাত্যও জানতে চাচ্ছিল নিধির সাথে কি হয়েছে, নিধি কোথায়। শ্যাম তখন সাত্যকে জানায় তোমার সাথে যা ঘটেছিল নিধির সাথেও সেম ঘটনা ঘটেছে। শ্যাম লক্ষ্য করছিল এই সব কিছু জানার পর সাত্যা কেমন যেন উদ্ভট আচরণ করছে। সাত্যা খুবই নার্ভাস হয়ে গেছে। শ্যাম তখন সাত্যাকে একটি বক্স গিফট করে এবং বলে ভবিষ্যতে কখনো যদি এই ধরনের পশু তোমার সামনে পড়ে তখন এই বক্সটি তোমার কাজে আসবে। ঠিক তখনই রাম এসে পড়ে। রাম মূলত সাত্যাকে নিয়ে পালানোর উদ্দেশ্যে এসেছে, কিন্তু এখানে সে শ্যামকে দেখতে পাবে রাম এটা এক্সপেক্ট করেনি। শ্যামও রামকে বলে সাত্যা তোমার বিষয়ে অনেক ভালো ভালো কথা বলেছে, ওর সাথে কথা বলে আমি বুঝতে পারলাম তোমাকে পাশে পেয়ে ও নিজের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, ওর ছোটবেলার ট্রমা থেকে বের হতে পেরেছে। কিন্তু আমার নাতনির বিষয়ে সবকিছু জানানোর পর ও আবার আগের মতো হয়ে গেছে। আর এর মাধ্যমে রাম বুঝতে পারে শ্যাম সাত্যাকে নিধির সবকিছু বলে দিয়েছে। তাই শ্যাম বের হওয়া মাত্রই রাম সাত্যাকে কনভিন্স করতে ওই রাতের আসল ঘটনার কথা বলে। আমি নেশাগ্রস্ত ছিলাম, ওই সময় আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে এই ঘটনা ঘটে গেছে। মূলত রাম মনে করছে শ্যাম সাত্যাকে ওই ঘটনাটা বলেছে, আসলে তো শ্যাম সেগুলো বলেনি। শ্যাম শুধু রামকে এজন্যই নাতনির কথা বলেছে যাতে রাম নিজেই মনে করে যে শ্যাম তো বলেই দিয়েছে, তাই সাত্যাকে তো কোনোভাবে তার কনভিন্স করতে হবে। শ্যামও খুব চতুরতার সাথে রামকে দিয়ে তার অপকর্মের কথা সাত্যাকে জানিয়ে দিল। আর সাত্যাকেও আগে সে আগের পর্যায়ে নিয়ে গিয়েছে, মানে সাত্যার মধ্যে একটা রাগ তৈরি করে গিয়েছে। তাই সাত্যার কাছে রামও এখন ওই ব্যক্তি যেমনটা তার আঙ্কেল ছিল। তাই সাত্য একসময় রামকে শ্যুট করে দেয়। মূলত শ্যাম সাত্যাকে যে বক্সটি দিয়ে গিয়েছিল
ওই বক্সের মধ্যে সে গান গিফট করেছিল, যাতে সাত্তিয়া সেটা ব্যবহার করতে পারে। তবে তারপরও রাম সাত্তিয়াকে কনভিন্স করার চেষ্টা করছিল, কিন্তু সাত্তিয়ার কথা, যেখানে ভরসাকে গলা টিপে হত্যা করা হয়েছে সেখানে ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না। সাত্তিয়া আবারও রামের বুকে শ্যুট করে রামকে মেরে ফেলে। ঠিক তখনই পদ্মার তার লোকজন এসে পড়ে, কারণ পদ্মারা জানতে পেরেছে রামই দেবকে হত্যা করেছিল। আবার এখানে সাত্তিয়া রামকে হত্যা করায় পদ্মা তার লোকদেরকে বলে দেয় এই মেয়েটির উপর যেন কোনো হত্যার দায় না আসে। এদিকে বাইরে কারে বসে ভিতর থেকে গুলির শব্দ পেয়ে শ্যামরা বুঝতে পারছে সাত্তিয়া রামকে মেরে ফেলেছে। কিন্তু চন্দ্রর প্রশ্ন, আপনি এজন্য সাত্তিয়াকে কেন বেছে নিলেন? চন্দ্রের এই প্রশ্নের জবাবে শ্যাম বলে, সাত্তিয়া যাকে ভালোবাসত ওই ব্যক্তিকেও মারেনি, ছোটবেলা থেকে যে ব্যক্তিকেও ভয় পেত ওই রাক্ষসটাকে মেরেছে। এরপর শ্যাম চন্দ্রকে হসপিটালে নিয়ে যায়। আর এরপর আমাদের সামনে সবথেকে বড় ক্লাইম্যাক্সটা ওপেন হয়। এখানে আমরা দেখতে পাই নিধি মারা যায়নি, নিধি এখনও জীবিত, তবে কোমায় আছে। মূলত ওই রাতে শ্মশান ঘাটের ওই কর্মী নিধিকে চেক করে বুঝতে পেরেছিল নিধি জীবিত, তাই সে চতুরতার সাথে নিধির বডিটিকে সরিয়ে রেখে পাশে থাকা এক ভিখারির বডিটিকে চুল্লির মধ্যে দিয়ে আগুনে জ্বালিয়ে দিয়েছিল। আর পরবর্তীতে চন্দ্ররা সেখানে যাওয়া মাত্র চুল্লির দিকে তাকিয়ে চন্দ্র যখন বেহুশ হয়ে গিয়েছিল, এরপরে ওই লোকটা শ্যামকে বলেছিল নিধি এখনও জীবিত। তাই শ্যাম যে কখন নিধিকে হসপিটালে নিয়ে এসেছে চন্দ্র এই ব্যাপারে কিছুই জানত না। কিন্তু নিধির এই অবস্থার জন্য যারা দায়ী ছিল, নিধির সাথে যারা এই কাজটি করেছিল, শ্যাম তাদেরকে শাস্তি দেওয়ার জন্যই নিধির বিষয়টি এতদিন পর্যন্ত গোপনে রেখেছে। আবার নিধির ওই রাতে মাথায় আঘাত পাওয়ার কারণে নিধি এতদিন কোমায় থাকলেও ডক্টর নিধির সার্জারি করে। আর অবশেষে নিধির জ্ঞান ফিরে আসে। আর এখানেই মুভিটি শেষ হয়। নিধির সাথে যে অন্যায় করা হয়েছিল, শ্যাম যেভাবে প্ল্যান করে ওই অপরাধীদের শাস্তি দিল, সে প্ল্যানটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।